আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি জুবাইর আহমদ, টাইমিয়ান গ্রুপের পক্ষ থেকে। আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো গণমাধ্যমে প্রেমিক তত্ত্ব ও শব্দ চয়নে মনস্তাত্ত্বিক প্রভাব। আমরা এই আলোচনাটাকে 10টি পয়েন্টে গুছিয়েছি এবং এই 10টি পয়েন্টে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব প্রেমিক তত্ত্ব কী। দ্বিতীয়ত আলোচনা করব শব্দচয়ন একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। তৃতীয়ত অপরাধের সংবাদে প্রতিষ্ঠানের ভূমিকা। চতুর্থত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অপরাধের সংবাদ। পঞ্চমত মাদ্রাসা অপরাধের সংবাদ ভিন্ন চিত্র। ষষ্ঠত ছবির ব্যবহার, দৃশ্যমান বনাম অদৃশ্য। 7 নম্বরে শিরোনামের প্রভাব, জনমনে নেতিবাচক ধারণা। 8 নম্বরে অন্যান্য অপরাধের সংবাদের প্রেমিক। 9 নম্বরে পক্ষপাতহীন সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মূলনীতি। 10 নম্বরে আলোচনা করব আমরা সচেতন পাঠক হিসাবে সংবাদ বিশ্লেষণ করা। এই 10টি পয়েন্টে ধারাবাহিকভাবে আমাদের সদস্যরা আলোচনা করবে। প্রিয় উপস্থিতি, আজকের এই এপিসোডে আমার আলোচ্য বিষয় হলো গণমাধ্যমের 2টি পয়েন্ট। প্রথমটি হলো ফ্রেমিং তত্ত্ব আর দ্বিতীয়টি হলো শব্দচয়ন। প্রিয় উপস্থিতি, ফ্রেমিং তত্ত্ব আসলে কী? ফ্রেমিং তত্ত্ব হলো সংবাদ উপস্থাপনের একটি বিশেষ কৌশল এবং এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মিডিয়া কোনো একটি ঘটনার নির্দিষ্ট কিছু শব্দকে, নির্দিষ্ট কিছু অংশকে হাইলাইট করে এবং বাকি অংশগুলোকে এড়িয়ে যায়। এর ফলে কী হয়? এর ফলে হয় দর্শক বা পাঠক মিডিয়ার এঁকে দেওয়া ফ্রেমের মাধ্যমে সেই সংবাদকে তারা গ্রহণ করে এবং সেই সংবাদকে মিডিয়ার এঁকে দেওয়া ফ্রেমের মাধ্যমে তারা বিশ্বাস করে। দ্বিতীয় যে বিষয়টি হলো শব্দচয়ন। শব্দচয়ন এটি মিডিয়ার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। এই শব্দচয়নের মাধ্যমে মিডিয়া জনমত গঠন করতে পারে, মিডিয়া একটি অপরাধকে গুরুতর হিসেবে দেখাতে পারে এবং এই শব্দচয়নের মাধ্যমে মিডিয়া একটি ন্যারেটিভ দাঁড় করাতে পারে। তো প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা মিডিয়ার অন্যতম 2টি পয়েন্ট বিষয়ে জানতে পারলাম, যেগুলো মিডিয়ার ফ্রেমিং তত্ত্ব এবং মিডিয়ার শব্দচয়ন বলে প্রসিদ্ধ। আজকে আমি এই এপিসোডে 2টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে অপরাধের সংবাদে প্রতিষ্ঠানের ভূমিকা, আর দ্বিতীয়টা হচ্ছে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপরাধের যে সংবাদের যে ফ্রেমিংটা হয় সেই বিষয়টা আমি ব্যাখ্যা করব। অপরাধের যে কোনো অপরাধ যখন আমাদের মধ্যে সংঘটিত হয় তখন মিডিয়া সেটাকে বিভিন্ন মাদ্রাসার ক্ষেত্রে, মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত কারো ক্ষেত্রে সেটাকে তারা তার ধর্মীয় পরিচয়, তার ব্যক্তি পরিচয় কিংবা তার জাতিগত পরিচয়টাকে তারা বেশি ফুটিয়ে তোলে। তো দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মের সাথে সংশ্লিষ্ট না এমন কারোর সাথে যে বিষয়গুলো তারা ফুটিয়ে তোলে সেক্ষেত্রে সাধারণ নিছক একটা শিক্ষক কিংবা তার কোনো ব্যক্তি পরিচয়, তার আইডি পরিচয় সেখানে তুলে ধরা হয় না। তো আমরা সেখানে দেখতে পারি যে কালের কণ্ঠের কালবেলার একটি নিউজ আছে, যে কালবেলার নিউজের মধ্যে নিউজের হেডলাইনটা দেওয়া হয়েছে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক। এই জায়গায় আমরা যদি এইটাকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে এটা মাদ্রাসা ব্যতীত সাধারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা এই শিরোনামটা উল্লেখ করা হয়েছে, যে জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় কিংবা কোনো তার ব্যক্তিগত পরিচয় কিংবা কোনো জাতিগত পরিচয় নাই, সিরিফ একটি শব্দ ব্যবহার করা হয়েছে শিক্ষক। যে শব্দটা খুবই সাধারণ, যেটা যদি আমরা কেউ উল্লেখ করে তার দ্বারা প্রতিষ্ঠানের প্রতি কিংবা ওই অপরাধের প্রতি আলাদা কোনো ধরনের বিরূপ ভাব সৃষ্টি হয় না। তারপরে আমরা সময়ের আলোর আরেকটি নিউজের ক্ষেত্রে দেখতে পারি যে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী কারাগারে শিক্ষক, সে একই
ভাবে ফ্রেমিং করা হয়েছে এই জায়গায়, যে এখানে শিক্ষকের আলাদা কোনো আইডি পরিচয় উল্লেখ করা হয়নি। প্রেস রিলিজ একটা আমরা উল্লেখ করতে পারি যে 14 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার। একইভাবে আমরা দৈনিক শিক্ষা.com-এর আরেকটি নিউজ আছে, যে জায়গায় শিরোনামটা এভাবে দেওয়া হয়েছে, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কারাগারে শিক্ষক। তো এই সমস্ত এই যে কয়েকটা আমরা শিরোনাম উল্লেখ করেছি, সেগুলা ছিল সাধারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এগুলো ধর্মের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। পক্ষান্তরে আমরা যদি মাদ্রাসার বিষয় দিকে বা ধর্মীয় কোনো বিষয়ের দিকে আমরা খেয়াল লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক তার উল্টা বিষয়টাকে ব্যাখ্যা করা হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আলোচনা করব গণমাধ্যমের ভিন্ন চিত্র। একই অপরাধ, কিন্তু সংবাদ উপস্থাপনার সময় সংবাদ উপস্থাপনার ধরন ভিন্ন হয়। আর যদি সেটি কোনো মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় হয়, তাহলে তো সেটার মধ্যে পার্থক্য বড় আকারে বোঝা যায়। আজকে আমরা লক্ষ্য করব এই আর সংবাদের শিরোনাম এভাবে দেওয়া হয়, যেমন কোনো অভিযুক্ত ব্যক্তি যদি কোনো মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হয় অথবা মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র হলে শিরোনামটি এভাবে করা হয় যে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসার শিক্ষক আটক, মাদ্রাসার শিক্ষক কারাগারে। অথচ একই অপরাধ যদি কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষকের পক্ষ থেকে হয়ে থাকে, এই অভিযোগে অভিযুক্ত হয়, তাহলে শুধু শিরোনাম করা হয় শিক্ষক গ্রেপ্তার, অর্থাৎ প্রতিষ্ঠানের নামটি উজ্জ্বল রাখা হয়। আর বারবার এই কোনো একটি প্রতিষ্ঠানকে উল্লেখ করাকে শ্রোতার অর্থাৎ অডিয়েন্সের জেহেনের মধ্যে অবচেতনভাবে একটি নেতিবাচক ধারণা এই প্রতিষ্ঠান সম্পর্কে তৈরি হয়, যার ফলে সমাজের মধ্যে একটি বিরূপ নেতিবাচক একটি প্রভাব সৃষ্টি করে। আর মাদ্রাসার খবরের ক্ষেত্রে সবসময় মাদ্রাসার পোশাক পরানো কোনো ছবি অথবা এই জাতীয় কোনো ছবি ব্যবহার করা হয়। আর অপরদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এলাকার কোনো একটি সাধারণ ছবি অথবা একটি প্রতীকী ছবি ব্যবহার করা হয় ব্যক্তিকে, যার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে কখনোই শনাক্ত করা সম্ভব হয় না। এই পার্থক্য কাকতালীয় নয়। একটি নির্দিষ্ট পোশাক বারবার অপরাধের সাথে দেখানো হলে পাঠকের মনে অর্থাৎ দর্শকের মনে অবচেতনে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হতে থাকে। অর্থাৎ আমাদের উচিত সবসময় সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে এই কোনো অপরাধকে ব্যক্তির সাথে জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান অথবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সাথে এই অপরাধকে সংযুক্ত না করা। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আমরা আলোচনা শেষ করেছি। এ পর্যায়ে আমাদের আলোচনায় দেওয়া তথ্যগুলো বিভিন্ন মিডিয়া থেকে নেওয়া স্ক্রিনশটগুলো আমরা প্রদর্শন করব। আজকের এই আলোচনা থেকে আমরা মৌলিকভাবে যে বিষয়টা জানতে পারি বা যে বিষয়টা শিখতে পারি, এটা হচ্ছে কোনো একটা সংবাদ কোনো মিডিয়াতে প্রকাশ করেছে মানেই না যে এটা সত্য, এটাকে গ্রহণ করা যাবে। সচেতন পাঠক হিসেবে আমাদের কাজ হবে যে একটা নিউজ বা একটা সংবাদ দেখা মাত্রই এটাকে নিয়ে যাচাই বাছাই করা, তথ্য তালাশ করা, তারপরেই আমরা এটাকে